আর এখনো সন্ধ্যা হয়ে গেলে কেউ বাজার ঘাটে বের হয় না। মা বোনরা তাদের দরজা আটকায় দেয়, পুরুষ লোক যার যার ঘর বাড়ি ছেড়ে বিলে খালে নদীতে নৌকায় বা অনেক কৃষি জমিতে বই জমিতে বা বিলের ভিতর মশারি টানিয়ে ঘুমাচ্ছে। বুঝতেছেন? ঠিক ৭১ সালে যেরকম হয়েছিল, ৭১ সালে যেরকম কষ্ট করছিল আমাদের মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশের সাধারণ মানুষগুলো। এক কথা হচ্ছিল কি যে আমরা হয়তো মুক্তিযোদ্ধা, তারা সেই ৭১-এর হানাদার বাহিনী এমন ভাবে আমাদের পর অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল যে তারা গোপালগঞ্জ স্বাধীন করবে। এদের গণমাধ্যমের লোকও গুলিবিদ্ধ হয়েছে। গোপালগঞ্জে গণমাধ্যমের লোকও গুলিবিদ্ধ হয়েছে। মানে ওই সময় দেখে নাই যে মানুষের গুলি হচ্ছে না, না পশু পাখিরে গুলি হচ্ছে। এই রাজাকার ও অবৈধ দখলদার ইউনুস বাহিনী সেনাবাহিনীর ট্যাঙ্কে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও নির্বিচারে গ্রেপ্তার, আমাদের ৯ থেকে ১০ জন প্লাস শিশুদের গ্রেপ্তার করা হয়েছে। নারী বৃদ্ধ পুরুষ কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের কিভাবে হত্যা করা হয়েছে, আমাদের কিভাবে আমাদের উপর কিভাবে গুলি চালানো হয়েছে, নির্বিচারে কিভাবে আমাদের উপর গুলি চালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে। আপনি হয়তো অবগত আছেন, আমাদের ৫ জন ভাইকে আমরা হারিয়েছি। শত শত মানুষ আহত, এখনো গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছে, অনেকে নিখোঁজ যাদের সন্তান আমরা পাই নাই। এই যে যে আমাদের উপর নির্বিচারে হত্যা, গণহত্যা, নির্বিচারে অত্যাচার, জুলুম, শেষমেশ আমাদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা ১৬ তারিখের পরে তারা ১৪৬ ধারা কারফিউ জারি করে আমাদের সর্বত্র গোপালগঞ্জ ঘিরে ফেলে। আপনি হয়তো আরো জানেন যে আমাদের নৌপথে নৌবাহিনী নিয়ে আসছে তারা, নৌবাহিনী নিয়ে আসছে, কোস্টগার্ড নিয়ে আসছে। আমাদের যে নদীগুলো ছিল, মধুমতি নদী, তারপরে ওই যে হরিদাসপুর ছিল, ওই জায়গায় তারা বিভিন্নভাবে কামান তাক করে গ্রামের দিকে মহড়া দিচ্ছিল। মানে এক কথা হচ্ছিল কি যে আমরা হয়তো মুক্তিযোদ্ধা, তারা সেই ৭১-এর হানাদার বাহিনী এমন ভাবে আমাদের পর অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল যে তারা গোপালগঞ্জ স্বাধীন করবে। কিন্তু শেষমেশ আমাদের গোপালগঞ্জবাসী ঐক্যবদ্ধ ছিল যে এই রাজাকার ও অবৈধ দখলদার ইউনুস বাহিনী সেনাবাহিনীর ট্যাঙ্কে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মাথা নিচু করে তারা পালাতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে আমাদের উপর একভাবে গণহারে গ্রেপ্তার ও নির্বিচারে গ্রেপ্তার, আমাদের ৯ থেকে ১০ জন প্লাস শিশুদের গ্রেপ্তার করা হয়েছে। নারী বৃদ্ধ পুরুষ কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের গোপালগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা গ্রাম মহল্লা আজ পুরুষ শূন্য, পুরুষরা কেউ বাসায় থাকতে পারে না। ১০ বছরের প্লাস বয়সের যারা আছে সকলেই আজ আপনার পুরুষ শূন্য আছে। আপনি জানেন যে আমাদের মহিলাদের উপরও মিথ্যে মামলা করা হয়েছে, অনেকে এই মিথ্যা মামলায় ভুক্তভোগী। এইভাবে আমাদের করুণ দিনগুলো যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে আপনি বলছিলেন বর্তমান অবস্থাটা কি একেবারেই লেটেস্ট অবস্থা যদি বলেন, কালকে আমাদের এখানে একজন লিখেছিলেন যে আমরা নৌকায় জীবনযাপন করছি ৭ হ্যাঁ, দিন ধরে। এই পরিস্থিতি কি এখনো বিদ্যমান যে হ্যাঁ। মানুষজন পালিয়ে বেড়াচ্ছে নৌকায় বা নদীতে, বিলে আত্মগোপন করেছে, আপনার এই পরিস্থিতি এখনো আছে? আপনার এখনো সন্ধ্যা হয়ে গেলে কেউ বাজার ঘাটে বের হয় না। মা বোনরা তাদের দরজা আটকায় দেয়, পুরুষ লোক যার যার ঘর বাড়ি ছেড়ে বিলে খালে নদীতে নৌকায় বা অনেক কৃষি জমিতে বই জমিতে বা বিলের ভিতর মশারি টানিয়ে ঘুমাচ্ছে। রাতে কেউ বাসায় থাকতে পারে না। এখনো আমাদের খুব করুণ অবস্থা চলতেছে। মানে রাত হলে মনে হচ্ছে যে কোনো হানাদার বাহিনী বা কোনো একটা বাহিনী আমাদের উপর আক্রমণ করবে, যে কোনো মুহূর্তে আমাদের উপর যে কোনো কিছু ঘটতে পারে। এই ভয়তেই আতঙ্কেতে সকলেই সন্ধ্যার পরবর্তী থেকে ঘর বাড়ি ছেড়ে যার যার মাঠে ঘাটে বা একেবারে যারা খুব সমস্যা তারা তো এলাকায় ছাড়া। আর একেবারে যে রুট টেবিলে যে সাধারণ মানুষগুলো ধরেন কৃষক ছেলে, আমাদের অনেক ভ্যান চালক রিক্সা চালকদের গ্রেপ্তার করা হয়েছে, যারা একেবারে নিরাপদ, কোনো রাজনীতির দেশে নাই, মাতৃভূমি জন্মভূমিকে ভালোবাসে, বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা আছে, শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসা আছে, এই সব একেবারে সাধারণ মানুষগুলো নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তাদের তো এই যে জি, বলেন বলেন। তাদের তো আর কোনো অপরাধ নাই। নিরপরাধ মানুষগুলোর মিথ্যে ভাবে হয়রানি করা হচ্ছে। তাদের পুরুষ লোকদের ধরেন একটা পরিবারে পুরুষ লোক যে গ্রেপ্তার, তার পরিবারটা চলতেছে কিভাবে? একটা আমাদের একজন কৃষক বা একজন ভ্যান চালক ভাই, সে যদি গ্রেপ্তার হয় তার পরিবারটা চলবে কিভাবে? তারা তো খুব অসহায় জীবনযাপন করতেছে। ৩ বেলার জায়গায় ১ বেলা খাচ্ছে, ২ বেলা খাইতে পারতেছে না। ঠিক ৭১ সালে যেরকম হয়েছিল, ৭১ সালে যেরকম কষ্ট করছিল আমাদের মুক্তিযোদ্ধারা বা বাংলাদেশের সাধারণ মানুষগুলো, পালিয়ে পালিয়ে বেড়াইতে হতো বা কষ্ট করতে হতো, ঠিক আমাদের গোপালগঞ্জের অবস্থা এখন সেরকম।
অনেকে এই তো মুহূর্তে গুলিবদ্ধ কি হয়ে কাতরাচ্ছে। জি। এই মুহূর্তে কি গোপালগঞ্জে এই ৭১-এর মতো পরিস্থিতি বিরাজ করছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন রাত, এখন এই রাতটাও সেই একই অবস্থা। কিছুক্ষণ আমরা রাইত হইছে না, এখনই গাড়ি নিয়ে আবার বিভিন্ন যানবাহন নিয়ে মহড়া দেবে, বাড়ি, বাড়ি যাবে, বিভিন্ন বাজার ঘাটে যাবে। মানে একটা আতঙ্ক সৃষ্টি এখনো আমাদের কাটে নাই। আর এখনো ধরপাকড়। আপনি জানেন যে আমাদের প্রায় ১০,০০০ প্লাস মামলা দেওয়া হইছে। ১০,০০০ প্লাস মানুষ মামলায় আছে। তারপরে অজ্ঞাত মামলা আছে। এরকম তো মামলা একটার গণমাধ্যম পর একটা গণমাধ্যমে হইতে তো আছে। দেখলাম ৪টা বা ৬টা মামলা হইছে, ৬,০০০ এর মতো লোক আসামি। ১০,০০০ প্লাস ছাড়াই গেছে। গণমাধ্যম এ তাহলে পর্যন্ত বিটিভি হয়ে গেছে। এরা তো আর সত্য প্রকাশ করে না। এদের গণমাধ্যমের লোকও গুলিবিদ্ধ হইছে। গোপালগঞ্জে গণমাধ্যমের লোকও গুলিবিদ্ধ হইছে। মানে ওই সময় দেখে নাই যে মানুষরে গুলি হচ্ছে না, না পশু পাখিরে গুলি হচ্ছে। একভাবে গুলি করছে। সেই গুলিতে গণমাধ্যমের লোকও গুলিবিদ্ধ আছে। তো সেগুলো তার প্রকাশ হয় নাই। আজকে গণমাধ্যমের লোক গুলিবিদ্ধ হচ্ছে, সেগুলো প্রকাশ হয় না। আর আমরা তো সাধারণ মানুষ। আমাদের কি প্রকাশ হবে? আমাদের তো মাইরে ফেলাইলো, এই দেশে কোনো বিচার নাই। বা কেউ জানবেও না। এই যে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে ওই এনসিপির ঘটনার পরে? আপনার গ্রেপ্তার এই পর্যন্ত প্রায় ৪০০ প্লাস আপ। এর আগে এত পরিমাণ, এটা হলো আমি জানি আরো ২ দিন আগে। আমি এই ২ দিনের বিষয়টা হচ্ছে কি, আমি সবকিছু থেকে বাইরে ছিলাম, বাইরে ছিলাম। আপনার ৪০০ প্লাস আপ। এত পরিমাণ ধরতেছে যে গোপালগঞ্জ জেলখানায় জায়গা নাই। পরে তারা বাধ্য হয়ে পিরোজপুর, বাগেরহাটে আমাদের বাড়িতে ট্রান্সফার করছে। এত পরিমাণ তারা ধরা শুরু করছে, আর এত পরিমাণ ধরতেছে যে আমাদের গোপালগঞ্জ জেলখানায় জায়গা নেই। এখন বিভিন্ন জেলার জেলখানায় তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে। একেবারে। আপনি সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে আবার। আর